বাপরে বাপ, এই ঘুমটাই যত আপদের কারণ। সেই কখন ঘুমিয়েছি, ঘড়িতে অ্যালার্ম দিতেই ভুলে গেছি। দূর ছাই, এখন আমাকে মাসুল দিতে হবে। এই সময় নদী পার হওয়ার জন্য কোনো নৌকাও থাকবে কিনা সন্দেহ। নিজের সাথে এক মনে কথা বলতে বলতে আমি সামনে হেঁটে যাচ্ছি। এখন আমার একটাই লক্ষ্য, যে করেই হোক নদী পার হয়ে বড় লাইব্রেরিতে যাওয়া। সামনে পরীক্ষা, এর চিন্তায় মাথার কোনোভাবে ঠিক রাখা যাচ্ছে না। তার উপর আবার এমন বিপত্তি। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি শঙ্কর ঘোষ, আর 15 দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। পড়ালেখা একটু ভালো হওয়ায় পুরো গ্রামের লোকজনের মুখে মুখেই আমার সুনাম। সেই সুনাম ধরে রাখতেই আমাকে এত কষ্ট করতে হচ্ছে। গ্রামের শীতকাল শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, আর গ্রামের শীত মানেই সন্ধে হতেই রাতের আবহ শুরু হয়ে যাওয়া। হয়েছেও তাই। আশেপাশে একটা মানুষকেও দেখতে পাচ্ছি না। একা একা হাঁটতে কেমন যেন অদ্ভুত লাগছে। এমন না যে গ্রামের রাস্তা দিয়ে আমি রাতের বেলা একা হাঁটি না, কিন্তু আজকের ব্যাপারটা আসলেই আলাদা। কেমন যেন মনে কুডাক দিচ্ছে। কিন্তু এসব চিন্তা করে থেমে গেলে চলবে না। এখন মাথা থেকে এ সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে আমাকে শুধু সামনের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। আশেপাশের কোনো কিছুকে তোয়াক্কা না করে সোজা হেঁটে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমি দেখতে পেলাম নদীর পাড়ের আগের বিশাল তালগাছটার উপরে কি যেন একটা বসে আছে। দূর থেকে মনে হলো কেউ সাদা চাদর গায়ে দিয়ে তালগাছের ওপর বসে আমাকে আক্রোশ নিয়ে দেখছে। এবার আমি আর আমার আগের গতি ধরে রাখতে পারলাম না। ভয়ে আমার পুরো শরীর অসাড় হয়ে আসতে লাগলো। আমার মনে হচ্ছে সেই জিনিসটা যে কোনো সময় আমার উপর লাফিয়ে পড়তে পারে। আমি রীতিমতো ভয়ে কাঁপতে লাগলাম। ওটা কি গাছের উপর? হে বিধাতা, রক্ষা করো আমায়, রক্ষা করো। এক মনে বিধাতাকে ডাকতে ডাকতে হঠাৎ করেই বিধাতা যেন আমার কথা শুনলেন। আচমকা জোরে বাতাস হওয়ায় গাছের ওপর থাকা সাদা কাপড়টি মাটিতে এসে পড়ল। আমি দেখতে পেলাম এটা শুধুমাত্র একটা সাদা কাপড় ছাড়া আর কিছুই না। নিজের বোকামির জন্য হেসে আমি নিজে নিজেই বললাম, আই কপাল, আমি কি জিনিসকে কি ভেবে বসেছিলাম। এটা তো সামান্য একটা চাদর, নিশ্চয়ই কারো বাড়ি থেকে ঝোড়ো বাতাসে উড়েই গাছের উপর এসে পড়েছিল। আমি সেটা নিয়ে বেশি না ভেবে চাদরটি তাল গাছের নিচে একটা ছোট পাথর দিয়ে চাপা দিয়ে রেখে গেলাম। পরবর্তীতে এই রাস্তা দিয়ে কেউ গেলে চাদরটি দেখতে পেলে বুঝতে পারবে এটা কারো বাড়ির চাদর। এখন এসব নিয়ে ভাবার আর সময় নেই আমার। আমি আবারও পা চালিয়ে অবশেষে নদীর পাড়ে পৌঁছে গেলাম। নদীর পাড়ে যেতেই আমার মন ভেঙে গেল। একটা নৌকাও নেই, এই ভয়টাই পাচ্ছিলাম। আমাদের গ্রামের সন্ধে হলেই সবাই খেয়া পারাপার বন্ধ করে রাখে, আবার ভোরবেলা যে যার কাজে ফিরে আসে। আমি তৃষ্ণার্ত কাকের মতো এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকাতে থাকলাম, যদি ভাগ্যক্রমে কোনোভাবে কারো দেখা পাওয়া যায়। একসময় দেখতে পেলাম নদীর ঘাটে আরো কিছুটা দূরে এক মাঝি নৌকার উপর বসে আছে। আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। আমি পা চালিয়ে সেখানে পৌঁছতেই আবারও আমার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। ইনি আমাদের গ্রামের খগেন মাঝি, যার নৌকায় সচরাচর কেউ ওঠে না। খগেন মাঝি আমাকে দেখতে পেয়ে নৌকা ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে কিছুটা এগিয়ে এসে বললেন, আরে শঙ্কর বাবা, তুমি এই ভর সন্ধ্যায় এখানে? আরে খগেন কাকু, আর বলবেন না, বেশ বিপদে পড়েছি। আমার এখন এই নদী পার হয়ে লাইব্রেরিতে যাওয়া খুবই দরকার। আশেপাশে তো আর কোনো নৌকাও নেই বাবা, তুমি চাইলে আমার নৌকায় পার হতে পারো। তার কথা শুনেই আমার মুখটা আরো মলিন হয়ে গেল। খগেন মাঝি আমার মুখের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত হয়ে শুষ্ক হেসে বললেন, আচ্ছা বাবা থাক, তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি আর আমার নৌকায় চড়ে যেও না। আসলে আশেপাশে কোনো নৌকো নেই তো, তাই বললাম আর কি। না কাকু, এমন কিছু না। না বাবা, আমি তো সবই জানি। তুমি আর আমায় মিথ্যে বলে সান্ত্বনা দিতে এসো না। খগেন কাকুর মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে আমার নিজের ভেতরেই কেমন জেদ চেপে বসলো। আমার মনে হলো
খগেন কাকুর জীবনে ঘটে যাওয়া দুর্বিষহ ঘটনাটি এই নৌকায় চেপে যেতে যেতে শুনলেই ভালো হয়। কি এমন হয়েছিল যে মানুষ তার নৌকায় উঠতেই চায় না, আজ আমায় জানতেই হবে। লোকমুখে শুধু শুনেই এসেছি রাতের অন্ধকারে খগেন মাঝির নৌকায় চড়ে কোথাও না যেতে। এমনকি বাড়ি থেকে বেরোনোর সময়ও মা পই পই করে বারণ করে দিয়েছিলেন। কিন্তু আজ আর আমায় বসে থাকলে চলবে না। আমি বললাম, কাকু চলুন, আমিও তো মানুষের কথায় কান দিই না, আমাকে নদীর ওপারে নিয়ে চলুন। খগেন কাকু যেন আমার কথা বিশ্বাসই করতে চাইলেন না। তিনি আমতা আমতা করে বললেন, সত্যি বলছো বাবা? তুমি আমার নৌকোয় করে নদী পার হবে? এইবার বিশ্বাস হচ্ছে তো? এবার তাড়াতাড়ি আসুন কাকু, নৌকায় ঠেলা দিন। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই নৌকো ছাড়ছি। খগেন কাকু চার থেকে নৌকা ভাসিয়ে দিয়ে নিজে উঠে পড়লেন। এরপর নদীতে বৈঠা ফেলে ছলাৎ ছলাৎ আওয়াজ তুলে নৌকা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। সন্ধে কতটুকু হয়েছে তা বোঝার উপায় নেই। আশেপাশে শীতের আকাশে একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখন সন্ধে কম, নিশুতি রাত বেশি। নদীর বুকে তোলা নৌকার ছলাৎ ছলাৎ আওয়াজ কেমন যেন এক মন মাতানো সুর তুলছে আমার মস্তিষ্কে। আমি চোখ বন্ধ করে হালকা শীত এবং সুরটি অনুভব করতে পারলাম। হঠাৎ আমার মনে হলো নৌকাটি কেমন যেন অস্বাভাবিকভাবে দুলছে। আমি আতঙ্কিত হয়ে খগেন কাকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাকু কি হয়েছে? নৌকা এভাবে দুলছে কেন? নৌকার নিচে কিছু পড়েছে নাকি? আমি দেখতে পেলাম খগেন কাকুর চোখ মুখে কেমন যেন ভয়ের ছাপ ফুটে উঠেছে। তিনি অপরাধীর মতো মুখ করে আমায় বললেন, বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় এই নৌকোয় উঠতে চাইনি, কিন্তু এতদিন পর হঠাৎ আমার নৌকায় একজন উঠেছে দেখে আমি আর নিজের খুশি সামলাতে পারিনি। আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। খগেন কাকুর মুখ থেকে এমন অদ্ভুত কথাবার্তা শুনে আমি এক অজানা অশরীরীর ভয়ে সিঁটিয়ে উঠলাম। কি বলছেন কাকু এসব? কি বলতে চেয়েছিলেন তিনি আমায়? আমি আর কোনো রকম ভনিতা না করে জিজ্ঞেস করলাম, কাকু কি হয়েছে সত্যি করে বলুন তো? আর আপনার নৌকায় মানুষ কেন উঠতে চায় না? আজ কোনো কিছু আমার কাছ থেকে লুকোবেন না আপনি। খগেন কাকু কাপা কাপা গলায় বললেন, সে সে এসে গেছে। কে এসে গেছে? কার কথা বলছেন আপনি? চারিদিকে তাকিয়ে দেখুন কাকু, এখানে আপনি আর আমি ছাড়া কেউ নেই। কাকু যা বলবেন স্পষ্টভাবে বলুন। কিন্তু এমন এক পরিবেশে এসে গল্প করা কি ঠিক হবে বাবা? আপনি দয়া করে বলুন কাকু, কিসের ভয় পাচ্ছেন শুধু শুধু? বেশ খানিকক্ষণ জোড়াজোড়ির পর অবশেষে খগেন কাকু বেশ কিছুক্ষণ ইতস্তত করে তার জীবনের দুর্বিষহ গল্পটি আমায় বললেন। পুরো গল্প শুনে আমার মনে হচ্ছিল সমস্ত কিছু যেন আমার চোখের সামনেই ঘটছে। আমি এই গ্রামে বেশ কয়েক বছর ধরে নৌকো চালাচ্ছি, এটা গ্রামের সবাই জানে। প্রথম প্রথম এই গ্রামে শুধুমাত্র আমি একাই ছিলাম যে মাঝির কাজ করতাম। সবাই আমাকে বিশ্বাস করে গভীর রাতেও আমার নৌকায় উঠে যাতায়াত করত। আজকে সন্ধ্যার মতো ওই কোনো এক শীতের সন্ধ্যায় আমি খেয়াঘাটে বসেছিলাম। হঠাৎ আমার কাছে এক লোক আসে ভ্যান চালিয়ে। ধানের উপর সাদা চাদর দিয়ে কি যেন একটা ঢেকে রাখা। আকৃতি দেখে মনে হচ্ছে কারো লাশ ঢেকে রাখা হয়েছে। ভ্যান চালকটি আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, খগেনদা, এই লাশটা একটু নদী পার করে দিতে পারবে? নদীর ওই পারে কিছু লোক এসে এই লাশ নিয়ে যাবে। সে কি, এই লাশ আমি একা নিয়ে যাব? লাশের সাথে বুঝি আর কেউ যাবে না? না খগেনদা, আমাকে তো শুধু লাশ পৌঁছে দেওয়ার জন্যই বলা হয়েছে, বাকি কাজটুকু তোমার। ভ্যান চালক কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে তার নিজের গন্তব্যে চলে গেল। আমি পড়লাম বিপাকে। লাশের সাথে কেউ না গেলে যদি এই লাশ কোনো কারণে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন তো দোষ আমার ঘাড়েই এসে পড়বে। তার উপর একা এই লাশ নিয়ে যেতে আমার কেমন যেন গা ছমছম করছিল। তবু যেহেতু আমার কাঁধে দায়িত্ব এসে পড়েছে, তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে নৌকা চালাতে শুরু করলাম।
আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম লাশের দিকে নজর না দিতে। ধীরে ধীরে নৌকা চালিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো নৌকাটি দুলছে। আশেপাশে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোনো কিছু বেঁধে গেছে কিনা, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। একদম পরিষ্কার পানিতেই আমার নৌকাটি ভেসে যাচ্ছে, তবুও নৌকাটি দুলছেই। আচমকা আমার কানে আসলো কাঠের মোট মোট আওয়াজ। আমি হালকা একটু ঘাড় ঘোরাতেই যা দেখলাম তাতে আমার পিলে চমকে উঠলো। স্পষ্ট দেখতে পেলাম চাদরি মুড়ি দেওয়া লাশ একদম মানুষের মতো বসে আছে। তার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না, শুধু অবয়বটি কাঠের পাটাতনে বসে আছে। আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরের রক্তের শিরা উপশিরায় রক্তের উষ্ণ স্রোত ছুটোছুটি করছে বাবা। বুকের ভেতরের হৃৎপিণ্ড এত জোরে আওয়াজ করছে যেন সেই আওয়াজ শুনতে পেয়ে লাশটি উঠে দাঁড়াবে। অবাক করা বিষয় হলো ঠিক তাই। লাশটি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে নৌকোতে পড়ে গেলাম। আমি খগেন কাকুর দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম। খগেন কাকু আমাকে এমন হতভম্ব দেখে বললেন, রাতের আধারে আমি এর জন্যই এই গল্পটি বলতে চাইনি। খগেন কাকুর কথাগুলো শুনে আমি এতটাই ঘোরের ভিতর ছিলাম যে কখন নদী পার হয়ে গেছি টেরই পাইনি। এই তো বাবা, আমরা পৌঁছে গেছি, নামো। আমি নেমে ভাড়া মিটিয়ে সামনে দুপা এগোতেই হঠাৎ মনে পড়ল খগেন কাকুকে আরো একবার জিজ্ঞেস করা উচিত ক্লাসটির ব্যাপারে। তিনি পরবর্তীতে কোনো খোঁজ করেছিলেন কিনা। আমি ঘুরে তার দিকে তাকিয়ে এই প্রশ্নটি করতে যাব, তখনই আমার চোখে যা পড়ল তা দেখে আমার হাড় হিম হয়ে গেল। নৌকার পাটাতনে খগেন কাকু নেই। একটা সাদা চাদরে আবৃত কোনো অবয়ব বৈঠা চালিয়ে নদীর ওপারে চলে যাচ্ছে। আমার বাকশক্তি বন্ধ হয়ে গেল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ঘুরে দাঁড়িয়ে মনে মনে বিধাতার নাম জপতে জপতে আমি ছুটতে লাগলাম। দরকার হলে আজকে রাতটা লাইব্রেরির বেঞ্চে কাটিয়ে দেব, তবুও বাড়ি ফেরার কথা মাথায় আনবো না। আর কোনোদিন রাতের আধারে নৌকা পার হওয়ার কথা চিন্তাও করব না।